অনেকেই বেশ মজার মজার নানা খবরের ভিডিও ক্লিপ পাঠান, নিউজ লিঙ্ক পাঠান। হেডলাইন দেখে বেশ চমকে উঠতে হয়। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ক্যান্টনমেন্টের নানা ঘটনা প্রবাহ নিয়ে বেশ কিছু ইউটিউব ক্লিপ এবং খবরের লিঙ্ক অনেকেই পাঠিয়েছেন এবং অনেকেই সরাসরি জানতেও চেয়েছেন, আচ্ছা ভাই, বাংলাদেশে ক্যান্টনমেন্টে নাকি কী হয়েছে, কী সব নাকি ঘটছে, সেনাপ্রধানের জীবন নাকি বিপন্ন, আসলে কি ঠিক? আমিও প্রশ্ন করি, আসলে কি ঠিক? কি হচ্ছে তাহলে বাংলাদেশের ক্যান্টনমেন্টে, সেনাবাহিনীতে, সেনাপ্রধানকে ঘিরে? আমি আমার মতো করে বলে রাখি যে এইসব খবরকে আমি পাশ কাটিয়ে রাখি এই কারণে যে অনেকগুলো খবরেরই শিরোনাম পরেই বোঝা যায় যে তার ভিতরে যাওয়ার দরকার আছে কি দরকার নেই। আবার খবরগুলোর উৎস কি, কারা পরিবেশন করেছে সেটি দেখেও আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি অনেক সময় যে আমি এই খবরটির ভিতরে ঢুকবো অথবা ঢুকবো না, এর জন্য আমি সময় দেব অথবা সময় দেব না। যাই হোক, যে কথা বলছিলাম যে আমিও প্রশ্ন করি পাল্টা, বাংলাদেশের সেনাবাহিনীতে আসলে কি ঘটছে? সেনাপ্রধানের জীবন কি আসলে বিপন্ন? এই যে একদিন একজন বললেন যে ভাই জানেন, উনি তো ওই যে আফ্রিকা থেকে যখন ফিরলেন তখন উনি ঢাকা যে আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে তার ফ্লাইট ল্যান্ড করেনি, অন্য জায়গায় ল্যান্ড করেছে। আমি 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 একেবারেই কোনো কিছু না জানার মতো করে, যেহেতু আমি এত কিছু জানিও না আসলে, আমি যখন পাল্টা আবার প্রশ্ন করি, আচ্ছা সেনাবাহিনী প্রধান যখন ফ্লাই করেন উনি কি বিশেষ বিমানে যান নাকি পাবলিক মানে যে ফ্লাইট আছে সেই ফ্লাইটে যান? পাবলিক ফ্লাইটে গেলে তো বিমানবন্দরেই নামার কথা, কারণ পাবলিক ফ্লাইট তো আবার সেখানে যাওয়ার কথা না। আর যদি বিশেষ ফ্লাইটে যান, সেনাবাহিনীর নিজস্ব কোনো ফ্লাইটে যদি সেনাপ্রধান ট্রাভেল করেন, ফ্লাই করেন, তাহলে তো সেটি আর মানে যেটা এয়ারপোর্ট সেখানে যাবার কথা না, অন্য জায়গায় মানে যেখানে তার নাম্বার কথা সেখানেই নাম্বার কথা, তাই না? যাই হোক, এই প্রশ্নের অবশ্য আর কোনো উত্তর পাওয়া যায় না। কথা বলছিলাম ঢাকায় বিভিন্ন জায়গায় আমার যেসব বন্ধুরা খবরের সোর্স কিংবা বাংলাদেশের রাজনীতি গতি প্রবাহ যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন, খোঁজ খবর রাখেন, এমন অনেকের সঙ্গেই। দর্শক, আমি আজকে সেই সব আলাপচারিতারই কিছু সংক্ষিপ্ত রূপ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখ, খুব গুরুত্বপূর্ণ একজনের সঙ্গে কথা বলছিলাম যে আসলে ক্যান্টনমেন্টে কী হয়েছে, সেনাবাহিনী প্রধানকে নিয়ে এত কথাবার্তা কেন, এত সব ইউটিউব এত খবর কেন তৈরি হচ্ছে? তিনি হাসতে হাসতে বললেন, একটা ক্ষমতাশালী সরকারের বিরুদ্ধে তো নানা কথাবার্তা হবেই। আমি বলি যে সেনাবাহিনী প্রধান ক্ষমতাশালী সরকার হবেন কেন? তিনি তো সেনাবাহিনী প্রধান, দেশে একটি সরকার আছে, অন্তর্বর্তী সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রধান। তিনি হাসতে হাসতে বললেন যে বাংলাদেশে এখন 3টি সরকার আছে, ঠিক যেমন পাকিস্তান মডেলে এখন বাংলাদেশ পরিচালিত হচ্ছে। এখানে 3টি সরকার। আপনারা বাইরে থেকে বা সাধারণ জনগণ যেটি দেখে একটা ফেজ গভর্নমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রধান, অন্তর্বর্তী সরকার সেটির নাম, তার একটি উপদেষ্টা পরিষদ আছে, এবং এই যে নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে সমর্থন করেন, কিন্তু ফেজ গভর্নমেন্ট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এর বাইরে এই যে যারা মানে জুলাই আগস্টে যারা আন্দোলন করে শেখ হাসিনা সরকারকে হটিয়ে দিয়েছে এবং এখন যারা রাজনৈতিক দল গঠন করেছে, তারাও একটি সরকার, এবং এই সরকারের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত আশীর্বাদ আছে, পৃষ্ঠপোষকতা আছে, তাদেরও পাল্টাপাল্টি আছে, ফলে তারা মিলেমিশে আসলে 2টি সরকার। এর বাইরে সেনাবাহিনী একটি সরকার, এবং বর্তমান বাস্তবতায় সেনাবাহিনীর যে সরকার সেটি হচ্ছে সবচেয়ে ক্ষমতাশালী সরকার, সেটি হচ্ছে সবচেয়ে শক্ত সরকার, এবং যে কোনো সিদ্ধান্ত এবং যে কোনো কিছু বাস্তবায়ন হওয়া না হয় সেটি নির্ভর করে সেনাবাহিনীর যে সরকার, সেই সরকার সেটি অ্যাপ্রুভ করলো কি করলো না। ফলে সেনাবাহিনী প্রধান যেহেতু অনেকগুলোই এই 2 সরকারের অনেক সিদ্ধান্তই তিনি অ্যাপ্রুভ করেননি, তিনি বাস্তবায়ন করেননি, বা 2 সরকারের, ডক্টর ইউনূসের সরকার এবং যেটি মানে এখন যেটি জাতীয় নাগরিক পার্টি, তাদেরকে আলাদা সরকার হিসেবে দেখা হয় ক্ষমতা এক্সারসাইজের ক্ষেত্রে আর কি। সো তাদের অনেক পরিকল্পনাও বাস্তবায়ন করা যাচ্ছে না এই সেনাবাহিনী সরকারের কারণে, ফলে তাকে নিয়ে তো এত কথাবার্তা হবেই। যেমন তিনি বলছিলেন যে পাকিস্তানের কথা বললাম, তো পাকিস্তানে দেখবেন যে বিচার বিভাগ এতটাই শক্তিশালী যে বিচার বিভাগ একরকম একটি সরকারের মতো রোল প্লে করে পাকিস্তানে, সেনাবাহিনী এবং আইএসআই মিলে তারা একটি সরকারের মতো রুল করে সেখানে, আর একটি নির্বাচিত সরকার সেখানে থাকে, পলিটিক্যাল গভর্নমেন্ট, সেটি একটি ফেজ গভর্নমেন্ট হিসাবে ইন্টারন্যাশনালি তাদেরকে
দেখা হয়, কিন্তু মূল ক্ষমতা নিয়ে টানা হাসরাটা চলে বিচার বিভাগ এবং সেনাবাহিনীর মধ্যে, এবং অধিকাংশ ক্ষেত্রেই সেনাবাহিনী সব কিছু নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের সেনাবাহিনী অবশ্য পাকিস্তানের সেনাবাহিনীর ঠিক ভূমিকা যেটা সেই ভূমিকায় নেই, কিন্তু বিশেষ একটি পরিস্থিতির কারণে এখনকার যে বাস্তবতা, সেই বাস্তবতায় মূলত সেনাবাহিনীর হাতেই মূল ক্ষমতাটি আছে বলে অনেক বিশ্লেষকরা মনে করেন। দর্শক, আপনারা খেয়াল করবেন যে সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো ইন্টারন্যাশনাল যারা বিদেশি দেশগুলো আছে কূটনীতিকরা, কারো কোনো এনগেজমেন্ট হচ্ছে না। এর মধ্যে অনেকেরই সেনাবাহিনী প্রধানের সঙ্গে এনগেজমেন্ট হয়েছে, কারণ তারাও অপেক্ষায় থাকেন, মনে করেন যে কোনো সিদ্ধান্ত বা ক্লিয়ারেন্স দরকার হলে সেটা সেনাবাহিনী প্রধানই দিতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়ে বা মানে যে এই ফেস গভর্নমেন্ট, তাদের কাছে গিয়ে আপাতত কোনো লাভ নাই। ফলে সেনাবাহিনী প্রধান বিশেষ করে সেনাবাহিনী প্রধানের প্রতি এই অংশটি যারা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এবং এই অংশটি তাদের একটা ক্ষোভ আছে, এবং সেই ক্ষোভটি বলা যায় প্রকাশ্যই। এবং আরও কিছু কারণ আছে, আরও কিছু ক্ষোভের কারণ আছে। সেটি হচ্ছে, আমাকে তারা বলছিলেন যে খেয়াল করে দেখবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এখন যারা জাতীয় নাগরিক পার্টি, তারা জুলাই আগস্টের পর থেকে তারা অনেকগুলো বিষয়ে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। তাদের অনেক দাবি দেওয়া ছিল, কিন্তু কোনো দাবি দেওয়াই কিন্তু তারা আসলে কার্যকর করতে পারেনি। একমাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করার যে বিষয়টি ছিল, সেটি তাদের দেওয়া সময়সীমার মধ্যেই বাস্তবায়িত হয়েছে। এছাড়া তাদের কোনো দাবি বাস্তবায়িত হয়নি। যদি খেয়াল করেন, তারা রাষ্ট্রপতির অপসারণের দাবিতে একেবারে বঙ্গভবন ঘেরাও করেছিল, সেটি কিন্তু তারা বাস্তবায়ন করতে পারেনি, সেখান থেকে পিছু হটতে হয়েছে। তারা স্বতন্ত্র কাউন্সিলরকে স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগের জন্য একটা চেষ্টা করেছিলেন, যে এর মাধ্যমে তারা নিজেদের কিছু লোককে স্থানীয় সরকারে নিয়োগ দিয়ে স্থানীয় সরকারটাকে নিয়ন্ত্রণে নিয়ে ভবিষ্যতের রাজনীতি নির্বাচনকে প্রভাবিত করবেন। সেটিও কিন্তু তারা করতে পারেনি। তারা একটি জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিলেন, এমনকি একটা দিন তারিখ ঠিক করে সমাবেশও ডেকেছিলেন যে সেখান থেকে তারা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে। সেটিও কিন্তু তারা করতে পারেনি, সেখান থেকে পিছু হটতে হয়েছে। সংবিধান সংশোধন, ৭২-এর সংবিধান ফেলে দিতে হবে, ছুঁড়ে ফেলতে হবে, বিপ্লবী সরকার গঠন করতে হবে, এরকম অনেক কথাবার্তা হয়েছে, যেগুলো আসলে তারা এগুতে পারেনি। এখন কথা হচ্ছে যে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে করার জন্য বলছে, গণপরিষদের নির্বাচনের কথা বলছে, এবং জাতীয় নির্বাচনটিকে মোটামুটিভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং জাতীয় নির্বাচনটিকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সায় আছে, কারণ তিনি ওই যে একটি সংস্কারের দোকান খুলে বসছেন, যে সেই সংস্কার কতদিন লাগবে, ওই যে বেশি সংস্কার চাইলে বেশি, কম সংস্কার চাইলে একটা থিওরি নিয়ে তিনি হাজির হয়েছেন। এই সব পরিকল্পনা, প্ল্যান কোনো কিছুই আসলে বাস্তবায়ন করা যায়নি, যেটি ঢাকার বিশ্লেষকরা অনেকেই বলছেন যে মূলত সেনাবাহিনী প্রধান তিনি এইসব বিষয়গুলোর প্রতিটার ক্ষেত্রেই আপত্তি জানিয়েছেন। কারণ তার অবস্থান হচ্ছে একটি জায়গায়, তিনি খুব দৃঢ়ভাবে আছেন, সেটি হচ্ছে তিনি আর আগে 18 মাসের সময়সীমা বলছিলেন, এবং অতি সম্প্রতি তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তার অবস্থানটি হচ্ছে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া, এবং নির্বাচিত সরকার এসে দেশ কিভাবে পরিচালিত হবে, কি করতে হবে না হবে, সেই সিদ্ধান্ত নেবে, অন্যরা না। এবং এই জায়গাটি নিয়ে একদম শুরু থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং এই গণতান্ত্রিক যে ছাত্রদের যে পার্টিটি, গণতান্ত্রিক নাগরিক পার্টি যেটি হচ্ছে, তাদের সঙ্গেও বেশ একটা এক ধরনের বিপরীতমুখী অবস্থান ছিল, এমনটি ঢাকার যারা বিশ্লেষণ করে তারা বলছেন। ফলে একেবারে শুরু থেকেই সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে এক ধরনের একটা অবস্থান ছিল। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন অবশ্য নাহিদ ইসলাম বলেছেন যেটি এক্সিস্ট করে না, আবার উমামা ফাতেমা বলছেন যেটি এক্সিস্ট করেন। যাই হোক, আমরা ধরে নিলাম যেটি এখনও এক্সিস্ট করে। তারা যখন রাষ্ট্রপতির অপসারণ দাবি করছিল, তখন কিন্তু এই আলোচনাটা ছিল ঢাকার রাজনৈতিক অঙ্গনে বা ঢাকায়, যে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করার পরপরই আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে দায়িত্ব থাকবে এবং তিনি সেনাবাহিনী প্রধানকে অপসারণ করে ফেলবেন। এরকম একটা আলোচনা, এরকম একটা গুঞ্জন সেই সময় বেশ ছিল। যাই হোক, রাষ্ট্রপতিকে তো অপসারণ করা যায়নি, ফলে সেনাবাহিনী প্রধানও এখন পর্যন্ত বহাল তবিয়তে আছেন এবং তিনি থাকবেন সেটি বোঝা যায়। এবং তিনি বেশ ক্ষমতা নিয়ে আছেন, সেটিও তার সর্বশেষ যে বক্তৃতাটিতে তিনি অনেকটা গভর্নমেন্টকে যে একটা ডিরেকশনে দিয়েছেন, কি করতে হবে না করতে হবে, নির্বাচন করতে হবে, এবং এই যে বিডিআর হত্যা মামলা নিয়ে, এবং পুলিশ, সেনাবাহিনী, অন্যান্য সংস্থাদেরকে যেন আন্ডারমাইন না করা হয়। এই যে পুরো যে বক্তৃতাটা, সেটি দ্যাট ওয়াজ কাইন্ড অফ এ ডিরেক্টিভস
টু দ্য ফেস গভর্নমেন্ট, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এবং তিনি ডক্টর ইউনূস বলেই বারবার সম্বোধন করছিলেন, নট অ্যাজ মাননীয় প্রধান উপদেষ্টা, যেটা প্রোটোকলেও তার সেভাবেই বলবার কথা। ফলে এই সামগ্রিক পরিস্থিতিতে এই যে গণতান্ত্রিক জাতীয় গণতান্ত্রিক পার্টি এনসিপি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার সঙ্গে যারা আছেন, তাদের যে একটা পরিকল্পনা যে দীর্ঘমেয়াদে ক্ষমতাটাকে ধরে রাখা, দীর্ঘমেয়াদে, ফলে সেই জায়গাটায় বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, এবং হচ্ছে না বলেই আসলে সেনাবাহিনী প্রধানের ব্যাপারে তাদের যত আপত্তি, এবং তাকে নিয়ে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। আমি যাদের সঙ্গে কথা বলছিলাম, ঢাকার বিভিন্ন রাজনৈতিক সূত্রগুলো এমনও আভাস দিয়েছে যে আসলে এই যে সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টে অস্থিরতা, আর্মি চিফকে নামতে দেওয়া হবে না, তাকে অ্যারেস্ট করে ফেলা হবে, সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এইসব আসলে ছড়িয়ে দেওয়া হচ্ছে সুকৌশলে, এক ধরনের একটা বিভ্রান্তি তৈরি করার জন্যে। কিন্তু এটিও বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক যারা বিশ্লেষণ করেন তাদের সূত্রগুলো এটিও বলছে যে এই যে জাতীয় গণতান্ত্রিক পার্টি, তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে, এবং কোনোভাবেই যেহেতু সেনাপ্রধানকে তার ক্ষমতা চর্চাটিকে নিয়ন্ত্রণ করতে পারেনি, ফলে তারা এখন প্রকাশ্যে তার বিরুদ্ধে বক্তব্য দিতে শুরু করতে পারে, এমনটি আভাস দিয়েছে অনেকগুলো সূত্র। এই সূত্রগুলোর ভাষ্য হচ্ছে যে খুব শিগগিরই জাতীয় গণতান্ত্রিক পার্টি এনসিপি তারা এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মোতায়েন আছে, কিন্তু আমরা জানি যে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি, কারা মব কালচার তৈরি করে, মব অ্যাট্রোসিটি তৈরি করে নিয়ন্ত্রণ, এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এবং সরকার ফেস গভর্নমেন্ট যেটি আছে তারা সেগুলোকে এক ধরনের প্রশ্রয় দিয়ে গেছে, অ্যাপ্রুভালে দিয়ে গেছে। ফলে এবং নাহিদ ইসলাম তো সম্প্রতি বলেই ফেলেছেন যে আসলে যে পরিস্থিতি, এটি নির্বাচনের অনুকূল পরিস্থিতি নয়। ফলে হিসাবগুলো মিলে যায় যে নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য, পিছিয়ে দেওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি কোনো নির্বাচন না হয়, সেই জন্য পরিকল্পিতভাবে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে রাখা হয়েছে, এমনটিও অনেক বিশ্লেষকরা ভাবছেন এবং বলছেন। কিন্তু এখন তারা এই জাতীয় নাগরিক পার্টি এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেটির জন্য সেনাবাহিনীকে বা সেনাবাহিনী প্রধানকে দোষারোপ করতে চান, এবং সেটি নিয়ে তার ব্যর্থতার বিষয় নিয়ে তারা রাজনৈতিক বক্তৃতা বিবৃতি শুরু করবেন বলে তারা মনস্থির করেছেন। এমন একটি খবর আমি ঢাকার নানা মহলে এরকম একটি কথা আলোচিত হচ্ছে। একই সঙ্গে তারা সেনাবাহিনী প্রধানদের ব্যাপারে আরও যে অভিযোগটি তারা তুলতে চান, সেটি হচ্ছে অতদিন পর্যন্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খুবই প্রশংসা পেয়ে আসছিলেন যে জুলাইয়ের আন্দোলনে তিনি ছাত্রদের পক্ষে অবলম্বন নিয়েছেন, সেনাবাহিনীকে গুলি করা থেকে বিরত রেখেছেন, সেটি ছিল তার এক ধরনের একটা জনগণের প্রতি তার যে অবস্থান, সেই অবস্থান। কিন্তু তারা জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা এখন নতুন ব্যাখ্যা দাঁড় করাতে চাইছেন যে না, এই যে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস্টার তুর্ক যে কথাটি বলছেন যে তারা চাপ দিয়েছিল সেনাবাহিনীকে যাতে গুলি না ছড়ে, এবং তাদের চাপের কারণে সেনাবাহিনী চুপচাপ থেকেছে, এখন তারা এই ব্যাখ্যাটিকে সামনে আনতে চান যে জেনারেল ওয়াকার তো আসলে জনগণের পক্ষে ভূমিকা নিয়ে যে সেদিন সেনাবাহিনীকে ঠান্ডা রেখেছে, বিষয়টি সেরকম না। তারা তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাবে, শান্তি বাহিনীর চাকরি হারাবে, সেই কারণে তারা চুপ থেকেছে। ফলে তারা আসলে এই আন্দোলনের চেতনার সঙ্গে সম্পর্কিত না, এরকম একটা বক্তব্য নিয়ে দাঁড় করানোর চিন্তাভাবনা তারা করছেন, এবং তারা মূলত সেনাবাহিনী প্রধানেরকে অপসারণের দাবিতে আন্দোলনে যাওয়ার আগে তার বিরুদ্ধে নানা রকম বিভিন্ন অভিযোগ তারা তুলতে চাইছেন। এই বিষয়গুলো এখন খুব তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে বলে ঢাকার বিভিন্ন সূত্রগুলো বলছে। এই জায়গাটায় দর্শক, রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হবে, সেইটিও একটি চমৎকার বিষয় আমার কাছে মনে হয়েছে। বিএনপি এই বিষয়গুলো বুঝে বলেই বিএনপি এখন নির্বাচনের জন্য খুব জোরে সরে দাবি জানাচ্ছে, এবং এই সব কিছু থেকে বিএনপি দূরে সরে থেকে তারাও মনে করছে যে যত দ্রুত সম্ভব একটি রাজনৈতিক নির্বাচন হওয়া দরকার। বিএনপি নির্বাচনের জন্য চাপাচাপি করছে, তার আরও একটি কারণ আছে। সেই কারণটি হচ্ছে, আমাকে ঢাকার যে রাজনৈতিক সূত্রগুলো তারা বলছে যে জামাতে ইসলামী বেশ কিছুদিন ধরে তারা তৎপর আছে যে ঢাকার ইসলামপন্থী বা ইসলাম
নাম ব্যবহার করে যারা রাজনীতি করে, হেফাজতে ইসলাম কিংবা ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, চরমনের পীর এবং আরও যেসব ছোট বড় মিলিয়ে রাজনৈতিক দলগুলো আছে, তারা সব রাজনৈতিক দলগুলোকে একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। এটি জামাতের উদ্যোগেই করা হচ্ছে এবং সেই উদ্যোগটি করা হচ্ছে যে নট নেসেসারিলি যে তারা একটি জোট করে ইলেকশন করবে। জামাত এটিও বুঝে যে আন্তর্জাতিক যে বর্তমান বাস্তবতা, সেই বাস্তবতায় জামাত ইসলামের পক্ষে ক্ষমতায় আসা বা ক্ষমতায় টিকে থাকাটা একটু কঠিন। ফলে জামাতে ইসলামী এই জোটটি করে সেই জোটটিকে পিছনে রাখবে, রেখে তারা এই যে ছাত্র গণতান্ত্রিক ছাত্রদের যে রাজনৈতিক দলটি গণতান্ত্রিক জাতীয় গণতান্ত্রিক পার্টি এনসিপি, তারা এনসিপিকে সামনে রেখে দিয়ে নির্বাচন করাবে, যাতে এই সবাই মিলে আইদার একটা পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া, নানা অজুহাত করে নির্বাচনটাকে দূরে সরিয়ে দেওয়া, অথবা নির্বাচন হলেও যেন সব মিলে সেই ছাত্রদের দলটিকে বা এনসিপিকে জিতিয়ে এনে তাদের মাধ্যমে ক্ষমতা গঠন করে তারা সরকার গঠন করে ভাগাভাগি করতে পারে এবং বিএনপিকে একরকম মাইনাস করে দেওয়া যায়, সেরকম একটা পরিকল্পনার মধ্যে তারা আছে। এরকম গুঞ্জন ঢাকার মধ্যে আছে। বিএনপি এই বিষয়গুলো জানে এবং জেনেছে বলেই বিএনপি এখন খুব বেশি করে নির্বাচনের কথাবার্তা বলছে এবং সম্ভবত খুব শীঘ্রই তারাও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে আরও বেশি করে কথা বলতে শুরু করবে, এমনকি হয়তো আন্দোলন সভা সমাবেশও করতে শুরু করবে। ফলে দর্শক, যেটি বলছিলাম যে মূলত ঢাকার এখন এই যে এত কথাবার্তা হচ্ছে, সেটি আসলে যে তিনটি সরকার ঢাকায় আছে, সেনাবাহিনীর সরকার মানে জেনারেল ওয়াকারুজ্জামানের সরকার, ডক্টর ইউনূসের ফেস সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যেটি এখন নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি, তাদের আরেকটি যেই মানে একটা মব অ্যাট্রোসিটি সরকার, এই সব কিছু মিলিয়ে যে একটি অবস্থা তৈরি হয়েছে, সেখানে পাওয়ার টাসল, সেই পাওয়ার টাসলের ফলশ্রুতিতেই আসলে জেনারেল ওয়াকার, যেহেতু তিনি নির্বাচনপন্থী, তিনি দ্রুত নির্বাচন চান, ইনক্লুসিভ নির্বাচন চান, সকল মহলকে নিয়ে নির্বাচন চান, ফলে তাকে যে কোনোভাবে হোক একটা আন্ডারমাইন করার চেষ্টা কিংবা তাকে একটা ব্যাকফুটে ফেলে রাখার একটা চেষ্টা থেকেই এত মানে একদিকে গুঞ্জন ছড়িয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি তার বিরুদ্ধে এক ধরনের একটা ক্যাম্পেইনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এরকমটি ঢাকার বিভিন্ন সূত্রগুলো আমাকে বলছে। যাই হোক দর্শক, আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা আরও আমার চেয়ে বেশি জানেন, বুঝেন। বাট আমি যেহেতু এতগুলো বিষয় আমার কাছে এসেছে, মানুষ নানা রকম ভিডিও ক্লিপ, নিউজ লিঙ্ক পাঠাচ্ছেন, ফলে আমি আমার মতো করে নানা জনের সঙ্গে যে কথাবার্তাগুলো হয়েছে, আমি শুধু সেই কথাবার্তাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই কথাবার্তাগুলোর কতগুলো ঠিক, কতগুলো বেঠিক, সেগুলো যারা বলেছেন তারা জানেন, আপনারা কতটুকু গ্রহণ করবেন সেটাও আপনারা জানেন। কিন্তু এই আলাপ আলোচনাগুলো ঢাকায় আছে, আমি শুধু সেই যে আলোচনাগুলো নানা মহলে এখন হয়, সেই আলোচনাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক, ভালো থাকবেন সবাই, সামনে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে।